সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের দাবিদার ভারত বাংলাদেশে তার স্বার্থ হাসিলে নিকটতম প্রতিবেশী এই দেশটিতে গণতন্ত্র হত্যা ও একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে সব ধরনের সহায়তা দিয়েছিল। এজন্য দিল্লির বর্তমান শাসকরা কেবলমাত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল। শেখ হাসিনা ছিলেন দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মিত্র। বাংলাদেশের অন্য কোনো দল ও জনগণের সাথে ভারতের কোনো সম্পর্ক ছিল না। কারোর সাথে সে ধরনের সম্পর্ক তৈরি করার প্রয়োজনীয়তাও অনুভব করেনি নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশ নিয়ে ভারতেরই একচোখা ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ফল যে শুভ হয়নি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় দিয়েও এখন উভয় সংকটে পড়েছে ভারত। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে হান্নাহ এলিস ও পিটারসনের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। 5ই আগস্ট পদত্যাগ করে হেলিকপ্টারে দ্রুত দেশ ছাড়েন শেখ হাসিনা এবং তার দীর্ঘদিনের মিত্র ভারতে গিয়ে পৌঁছান, যেখানে তিনি এর আগেও কয়েক বছর ছিলেন। যাওয়ার সময় তিনি তার বোন শেখ রেহানা ছাড়া আর কাউকেই সঙ্গে নেননি। এমনকি তার দলের কোনো রাজনৈতিক নেতা এবং সিনিয়র মন্ত্রীদের কাউকে কথা বলেননি যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন গণভবনে আক্রমণ করে। সারা বাংলাদেশ আনন্দের সাথে হাসিনার পতনের এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে। কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার সরকারের পতনকে ভারতের জন্য একটি মারাত্মক বিপর্যয় হিসেবে দেখা শুরু হয়। কারণ ভারত দীর্ঘদিন ধরে হাসিনাকে দক্ষিণ এশিয়ায় তাদের সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে এসেছে। শেখ হাসিনা যে এবারই প্রথম ভারতে আশ্রয় নিয়েছেন তা নয়। 1975 সালে তার পিতা শেখ মুজিবুর রহমান হত্যার পর একবার হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত। 1981 সালে বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত তিনি তার স্বামী ও সন্তানসহ 6 বছরের বেশি সময় সেখানেই নির্বাসনে ছিলেন। ভারতের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেস উভয়ের সঙ্গেই হাসিনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাদের এই সম্পর্ক শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ, বিশ্বস্ত ও অনুগত আঞ্চলিক মিত্রে পরিণত হতে সাহায্য করে। ভারতের সাথে শেখ হাসিনার এই ঘনিষ্ঠ সম্পর্ক একই সাথে বাংলাদেশকে চীনের প্রভাব বলয়ে চলে যাওয়া থেকে দূরে রাখতেও সাহায্য করেছে। শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসেন 1996 সালে এবং 2001 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এ সময় এবং পরে 2009 সালে পুনরায় ক্ষমতায় আসার পর হাসিনা বাংলাদেশে ভারতের অবস্থান জোরালো করতে দেশটির সাথে অর্থনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ সময় তিনি ভারতকে নৌপথে বাংলাদেশে প্রবেশের পথ উন্মুক্ত করে দেন এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে বিভিন্ন সেক্টরে লাভজনক চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশে তাদের ব্যবসা করে সহজে মুনাফা অর্জনের পথ তৈরি করে দেন। এর সুফলও দ্রুতই পেতে শুরু করেন শেখ হাসিনা। ভারতকে নানা ক্ষেত্রে ব্যাপক সুবিধা দেওয়ার বিনিময়ে ভারতও হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়। পাশাপাশি বাংলাদেশের কারচুপিপূর্ণ নির্বাচন ও শেখ হাসিনার নেতৃত্ব মেনে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে চাপ দিতেও দ্বিধাবোধ করেনি ভারত। বাংলাদেশে চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তা নিয়ে কাজ করছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ ব্যাপারে তৎপর ছিলেন। কিন্তু ভারতের হস্তক্ষেপের কারণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পিটার ডি হাস ও ডোনাল্ড লুকে বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা না ঘামানোর নির্দেশ দেন। এরপরই তারা চুপ হয়ে যান। এই ঘটনা বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলগুলোর আশাকে ধূলিসাৎ করে দেয়। ভারতের সহযোগিতায় ব্যাপক কারচুপি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসতে সক্ষম হন।
এর ফলে শেখ হাসিনার সরকার ক্রমে আরও বেশি নিপীড়ক ও কর্তৃত্ববাদী হয়ে উঠলেও ভারত সেদিকে নজর না দিয়ে বরং চোখ ফিরিয়ে নেয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে শেখ হাসিনা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। বিরোধী দল ও সাধারণ মানুষের কণ্ঠরোধ করে রাখার সব পদক্ষেপই নিতে থাকেন। এই পরিস্থিতিতে ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে হাসিনাকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে সাহায্য করার অভিযোগ তোলে বিরোধী দলগুলো। জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর তিনি বিদেশি কোনো সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা প্রথম ভারত সফরে যান। এভাবে গত 15 বছরে দুই দেশের সম্পর্ক কেবল হাসিনা সরকার ও আওয়ামী লীগ কেন্দ্রিক হয়ে পড়ে। প্রতিবেশী দুটি দেশের মধ্যকার সম্পর্কের এই ধরন বাংলাদেশে চরম আতঙ্কের কারণ হয়ে ওঠে। হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্কটি মূলত একজন ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছিল। অন্য বিশ্লেষকদের মতো তিনিও হাসিনার পতনের পর বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন দিল্লির প্রতি। তিনি বলেন, এখন ভারতকে মেনে নিতে হবে যে শেখ হাসিনা চলে গেছেন, তিনি এখন ইতিহাস। দুদেশের সম্পর্ককে সম্পূর্ণ নতুনভাবে পুনঃস্থাপন করতে হবে। সরকার পরিবর্তনের উপর প্রতিবেশী দেশের মধ্যে কোনো সম্পর্ক নির্ভর করতে পারে না। ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠেছে ভারতে শেখ হাসিনার উপস্থিতি। তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়নি। তবে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে মানবাধিকার কর্মীরা এবং বিরোধী দল দাবি তুলেছে। যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে হাসিনা ভারতে গেছেন তা বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ভারত শেখ হাসিনাকে কতদিন রাখতে পারবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। গণ আন্দোলন দমনকালে হত্যা ও অপহরণে ভূমিকা রাখার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 100টিরও বেশি মামলা হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংগঠিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করতে ভারতকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছেন শেখ হাসিনা। তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে ফখরুল বলেছেন, এদেশের মানুষ হাসিনার বিচারের সিদ্ধান্ত নিয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি হতে দিন। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ দ্য গার্ডিয়ানকে বলেছেন, হাসিনার আকস্মিক পতনে ভারতকে একটি গুরুতর গোয়েন্দা ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। আঞ্চলিক এই বিপর্যয়ের জন্য ভারত মোটেই প্রস্তুত ছিল না। বর্তমানে ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। ভারত রাষ্ট্রীয় সম্পর্ককে গুরুত্ব না দিয়ে শেখ হাসিনা ও তার দলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। তারা বাংলাদেশের ক্ষেত্রে একেবারেই সংকীর্ণ ও একচোখা নীতি অনুসরণ করায় বাংলাদেশ নিয়ে ভারত এখন অনিশ্চিত পরিস্থিতিতে পড়ে গেছে। শেখ হাসিনার সরকারের পতনের 1 মাস পরেও দিল্লির প্রতিক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগের ব্যাপারে তেমন কোনো বক্তব্য নেই। বরং প্রতিবেশী দেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মোদি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর হুমকি নিয়ে বাইডেনের সাথেও কথা বলেছেন তিনি। এ সময় তিনি বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন বলেও দাবি করা হয়। কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে কোনো কথা উল্লেখ না থাকায় মোদির দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের একজন ভাষ্যকার দ্য গার্ডিয়ানকে বলেছেন, আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।